রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্ক শান্তি আর বিশুদ্ধ বাতাসের ঠিকানা, কিন্তু প্রশ্ন হলো এখানকার পরিবেশ কতটা দূষণমুক্ত। হর্নের বিকট শব্দ আর নগরের শব্দদূষণ যেন প্রকৃতি ও মানুষের প্রশান্তিকে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে, যা সহজেই টের পান এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। অ্যাকচুয়ালি অযথা হর্ন বাজানোর কারণে মানুষের হচ্ছে যে দৃষ্টিশক্তি, যেই আমাদের মেমোরি আছে, মেমোরি লস সহ মানুষের শ্রবণ শক্তিতে যেই সমস্যাটা, এবং হচ্ছে যে যারা গর্ভবতী যে মহিলারা আছে ওনাদের যে গর্ভে যে সন্তানরা থাকে, এই সন্তানরাও ওখান থেকে যে পরিমাণ চাপটা, এই প্রেশারটা ওই গর্ভের সন্তান পর্যন্ত পৌঁছায়। হর্নের অযাচিত ব্যবহার যে শুধু মানুষকেই চেতিয়ে তুলছে এমনটি নয়, রাজধানীর প্রাণ প্রকৃতিকেও বিষিয়ে তুলছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। একইভাবে ২০১৯ সালে রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু বাস্তবে এই নীরবতা কোথায়? বাসিন্দারা বলছেন, কেবল কাগজে ঘোষণা নয়, চাই কার্যকর বাস্তবায়ন। লক্ষ্য করে থাকবেন, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় থাকি, হলগুলোতে, তো এখানে অনেক কিন্তু শব্দ দূষণ। আর এই শব্দ দূষণের প্রধান কারণ কিন্তু এই গাড়ির হর্ন। এত গাড়ি, তারপরেও আমাদের বিরক্তির কারণ হতো না যদি সেই গাড়িগুলো থেকে হর্ন না আসতো। তো আমাদের মনে হয় যে আমাদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে, এবং আমাদের মানসিক স্বাস্থ্য, যেটি শারীরিক স্বাস্থ্য, এখানেও কিন্তু এই হর্নের কারণে, এই শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের কিন্তু ব্যাঘাত ঘটছে। দেখুন, বর্তমান সময়ে শব্দ দূষণটা একটা ভয়াবহ ব্যাধি। আপনি যদি দেখেন যে একাডেমিক এরিয়া, তারপর হচ্ছে আপনার যে হাসপাতালের এলাকাগুলো, বিভিন্ন হচ্ছে সচিবালয় এলাকা বা হচ্ছে প্রশাসনিক যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে যখন অতিরিক্তভাবে শব্দ দূষণের যে প্রভাবটা, এটার ফলে ধরেন যে একাডেমিক এরিয়াতে যেটা হয় যে আমরা ঠিকমতো পড়ালেখা মনোনিবেশ করতে পারি না। আপনি রিডিং রুমে পড়তেছেন, ঠিক পাশ দিয়ে হচ্ছে আপনার উচ্চ শব্দের কারণে আপনি ঠিকমতো রিডিং রুমে পড়ালেখা করতে পারতেছেন না। একই সাথে ধরেন যে আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, পাশ দিয়ে হচ্ছে এমন শব্দ হচ্ছে যে কারণে আপনি যেখানে হচ্ছে সুস্থতার জন্য গেছেন, কিন্তু সেখানে পারিপার্শ্বিক শব্দ দূষণের কারণে আপনি আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। হর্ন, ইঞ্জিন ও চাকার কম্পন, নির্মাণ কাজ বা ইট পাথর ভাঙার শব্দ, কলকারখানা, জেনারেটর, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের উচ্চ শব্দের মাইকিং, এসব মাধ্যমের শব্দদূষণ সবচেয়ে বেশি রাজধানী ঢাকায়। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৫৫ ডেসিবেল এবং রাতের ৪৫ ডেসিবেল সহনীয়, আর বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১-এর নির্দেশিকা অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের আদর্শ মান হওয়া উচিত দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল। কিন্তু এসব মাত্রা জ্ঞান কাগজে থাকলেও বাস্তবায়নে সচেতনতা তৈরি হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, শব্দ দূষণ খালি চোখে দেখা যায় না, এ কারণে ক্ষতির মাত্রাটা মানুষ সরাসরি প্রত্যক্ষ করতে পারে না। শব্দ দূষণ এক ধরনের নীরব ঘাতক, এটি তিলে তিলে মানুষকে করুণ পরিণতির দিকে ধাবিত করে। আপনার বাচ্চাদের ক্ষেত্রে ধরুন যে আমাদের কী কী জটিলতা হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, বাচ্চারা যদি আপনার যখন তার ভয়েসটা ডেভেলপমেন্ট হয়, সে একটা নির্দিষ্ট সময় আছে, সেই ভয়েস ডেভেলপমেন্ট আগে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আগে যদি আপনার শব্দ দূষণ হয়, তাহলে যেটা হবে সে তার বধিরতায় ভুগবে, আর বধিরতায় ভুগলে সে শুনতে পাবে না, আর না শুনতে পারলে সে শব্দ ভাষা তার হবে না। একটা বাচ্চা বোবা হতে পারে। যারা একটু ইয়াং এজে যেটা আমাদের যেটা বড় সমস্যা হচ্ছে, আমরা বিভিন্ন শব্দের ভিতরে কাজ করতে, মানে অ্যামিউজমেন্টের জন্য আমরা বিভিন্ন কনসার্টে যাই, সেখানে অনেক জোরে শব্দ তৈরি হয়। সেই শব্দগুলো একটা নির্দিষ্ট মাত্রা দেওয়া আছে। যদি আপনি জানেন যে ১২০ ডির উপর সাউন্ড হলে আপনি একটা সামান্য আওয়াজেও আপনার কান টোটালি বধির হয়ে যেতে পারেন। কানে কম শুনে আস্তে আস্তে যেটা হবে, ভবিষ্যতে আপনি হিয়ারিংয়ে নিতে পারে, মাথা ব্যথা বেড়ে যেতে পারে, হার্টের দুর্বলতা হতে, হার্টে প্যালপিটেশন হতে পারে। আমি এইভাবে বলি যে আমি যখন কলকারখানায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেখানে শব্দ যে মাত্রা আছে সেটা মাত্রা রেগুলার মাপার ব্যবস্থা হবে, সাউন্ড লেভেল মিটার সব ইয়াতে থাকতে হবে, এবং সেখানে তারা মাপবে যে তার একটা জায়গাতে যেখানে মানুষ কাজ করে সেই জায়গাতে কী পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, শব্দের মাত্রাটা কতটুকু হচ্ছে। সেই মাত্রা বেশি হলে অবশ্যই তারা ওখানে ইয়ার প্লাগ ইউজ করবে, এবং দরকার পড়লে ওয়ালগুলো সাউন্ড ট্রিটেড করতে হবে যাতে করে শব্দ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া রেগুলার চেক আপ করে নির্দিষ্ট সময় পর তারা যারা শব্দের ভিতরে কাজ করে তারা হিয়ারিং টেস্ট করে দেখবে যে একজন তার কোনো সমস্যা হচ্ছে কি না, মানে কোনো নির্দিষ্ট শ্রমিকের কোনো সমস্যা বা সবার সমস্যা হচ্ছে কিনা, এবং সমস্যা হলে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। আবার আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন, আমি ঘরের ভিতরে আমি আমার একটা ফ্যান চলছে অনেক জোরে, কিংবা আমরা ব্লেন্ডার ইউজ করছি, যে শব্দগুলো, বা জেনারেটর ইউজ করছি, বা আমরা জোরে গান শুনছি,
সেগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে আমরা কেউ যদি করে তাদেরকে আমরা নিষেধ করি যে এটা এইভাবে যেন না করি। শব্দ দূষণকে অনেকেই শব্দ সন্ত্রাস বলে থাকেন। এই সন্ত্রাসের তোপের মুখে দিশেহারা রাজধানীর প্রাণীকুল। তীব্র শব্দের কারণে পাখিরা পড়ছে নানা সংকটে। নগরীর আবাসিক এলাকাগুলোতে পাখিদের কিছুটা বিচরণ দেখা গেলেও সড়কের পাশে পাখিদের কোনো বিচরণ নেই। ক্ষণিকের অতিথি হয়ে পথের ধারের কাছে ঠু মারলেও শব্দের দৌরাত্মে পালাতে হয় তাদের। পরিবেশবিদরা বলছেন, মানুষ একটু সচেতন হলেই প্রাণীকুলে স্বস্তি ফিরবে। প্রাণ প্রকৃতি ও মানুষের সুন্দর বাসস্থান হয়ে উঠবে রাজধানী ঢাকা। রিপন হোসাইন, ঢাকা মেইল।